স্বাগত নিউজ 24 প্রবাসের সংবাদে। সঙ্গে আছি আমি লাইবা জান্নাত। এবারে জানাবো পুরো খবর। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ইমিগ্রেশন বিভাগের বিশেষ অভিযানে 770 জন অবৈধ প্রবাসীকে আটক করা হয়েছে, যার মধ্যে বাংলাদেশি রয়েছেন 377 জন। দেশটির পর্যটন এলাকা বুকিত বিনতাংয়ে এই অভিযান পরিচালনা করা হয়। বৈধ কাগজপত্র ছাড়া বসবাস, মেয়াদোত্তীর্ণ ভিসা, কাগজপত্রের অপব্যবহার এসব কারণেই তাদের আটক করা হয়। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ইমিগ্রেশন বিভাগের বিশেষ অভিযানে আটক হয়েছেন 770 জন অবৈধ অভিবাসী। মঙ্গলবার 2 সেপ্টেম্বর সন্ধ্যায় পর্যটন কেন্দ্রিক এলাকা বুকিত বিনতায়ে এই অভিযান চালানো হয়। আটকদের মধ্যে বাংলাদেশি রয়েছেন 377 জন। এছাড়া মিয়ানমারের 235, ভারতের 58, নেপালের 72, ইন্দোনেশিয়ার 19 জন, যার মধ্যে 17 জন পুরুষ ও 2 জন নারী এবং আরও 9 জন অন্যান্য দেশের নাগরিক। ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক বার্সি ওতমান জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে প্রায় প্রতিদিন অভিযান পরিচালনা করা হয়। অভিযোগ ছিল এলাকাটি বিদেশি নাগরিকদের অবৈধ কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্রবিন্দু। বৈধ কাগজপত্র ছাড়া বসবাস, মেয়াদোত্তীর্ণ ভিসা কিংবা কাগজপত্র অপব্যবহারের অভিযোগে আটক করা হয় তাদের। কর্তৃপক্ষ জানায়, এ ধরনের অভিযান চলমান থাকবে। পাশাপাশি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত পরিদর্শন করা হবে, যেন নিয়োগকর্তারা অনুমোদিত বাংলাদেশি কর্মী কোটা মেনে চলেন। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। যুক্তরাজ্যে গুগল ও মেটার স্বীকৃতি পেয়েছে বাংলাদেশি মালিকানাধীন শেফ অনলাইন। প্রায় এক দশক আগে সিলেটের উদ্যোক্তা ব্রিটিশ বাংলাদেশি মোহাম্মদ মুনিম শাকিলের শুরু করা অনলাইন ফুড অর্ডারিং প্ল্যাটফর্ম শেফ অনলাইন, যা শুধু অনলাইন অর্ডার নয় বরং টেবিল রিজার্ভেশন থেকে হোম ডেলিভারি সবকিছুতেই যুক্তরাজ্যের হাজারো রেস্টুরেন্টকে যুক্ত করেছে। এই সফলতা গুগল ও মেটা শেফ অনলাইনকে আনুষ্ঠানিকভাবে বিজনেস পার্টনার হিসেবে স্বীকৃতি দিয়েছে। জাস্ট ইট, উবার ও ডেলিভারোর মতো জায়ান্ট কোম্পানির সঙ্গে পাল্লা দিয়ে এটি যুক্তরাজ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সোমবার লন্ডনের টেমস নদীতে বিখ্যাত ডিগজি কুইন ক্রুজ জাহাজে এক বিশেষ সাকসেস পার্টির আয়োজন করা হয়। এই আয়োজনে 2 শতাধিক রেস্টুরেন্ট মালিক, ব্যবসায়ী, ডিজিটাল নেতৃবৃন্দ ও প্রভাবশালী ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সবার সেলিব্রেশন, সব বাঙালিদের সেলিব্রেশন। বাঙালি একটা কোম্পানি, আমরা একটা বিশাল প্ল্যাটফর্মে পৌঁছেছি। আমরা গুগল থেকে সার্টিফাইড হয়েছি। I think everyone who has knowledge on digital marketing, they will know what it means. It means an opportunity for putting our partner businesses on a Google priority listing. দর্শক, ব্রিটেনে গুগল ও মেটার স্বীকৃতি পেয়েছে বাংলাদেশি মালিকানাধীন শেফ অনলাইন। আর এই বিষয়ে আরও জানাতে লন্ডন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী খালেদ মাসুদ রনি। রনি, যুক্তরাজ্যের বিভিন্ন জায়ান্ট কোম্পানির সঙ্গে পাল্লা দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে শেফ অনলাইন, আর এমন সাফল্যে প্রবাসীদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? লাইবা, যেমনটি বলছিলেন, আসলে এখানে জানেন যে জাস্টিস উবার ডেলিভারো, এই জাস্টিস হচ্ছে গিয়া ডেনমার্কের এবং উবার এবং ডেলিভারো হচ্ছে ব্রিটেনের। এই যে কোম্পানিগুলোর সাথে পাল্লা দিয়ে বাংলাদেশি মালিকানাধীন যে সিলেটের থেকে উঠে আসা এই ব্রিটিশ বাংলাদেশি মোহাম্মদ মুমিন সালেক, উনি প্রতিষ্ঠিত করেছিলেন এই শেফ অনলাইন। এই হাঁটি পাপা করে এই শেফ অনলাইনটি এখন ব্রিটেনের দ্বিতীয় ফুড হাবের অবস্থানে চলে গেছে, যার কারণে গুগল এবং মেটা তাদেরকে বিজনেস পার্টনার হিসেবে নিয়েছে। এই সফলতা, এই সাফল্যের কারণে, এই বাংলাদেশির সাফল্যের কারণে ব্রিটিশ কমিউনিটিতে একটা উৎসাহ, আনন্দ বিরাজ করছে। কারণ এই মুমিন সালিকের এই সফলতা এবং সাফল্যের কে নতুন প্রজন্মকে ইনকারেজ করতেছে, নতুন প্রজন্মকে আরো উৎসাহ দিচ্ছে। এবং আমরা ব্রিটিশ প্রবাসীরা মনে করেন যে আরো প্রবাসীরা এভাবে ব্রিটেনের মধ্যে প্রতিষ্ঠিত হবে, আমেরিকা সহ ইউরোপের বিভিন্ন দেশের কোম্পানির সাথে টেক্কা দিয়ে। আপনারা জানেন যে উবার শেফ অনলাইন প্রতিষ্ঠিত হয়েছিল 2014 সালে এবং জাস্টিস প্রতিষ্ঠিত হয়েছিল 2001 সালে, ডেলিভারো 2013 সালে এবং উবার
হয়েছিল উবার ফুড হাব হয়েছিল 2017 সালে। এই কোম্পানিগুলোর সাথে পাল্লা দিয়ে বর্তমানে 1000-এর উপর রেস্টুরেন্ট রয়েছে শেফ অনলাইনের, এবং 1 মিলিয়নের উপরে গ্রাহক রয়েছেন। আমাদের সিলেটের এই মুমিন সালিম একটু আগে উনি বলেছেন যে উনি চান যে মানুষের সেবা করতে, এবং মানুষের সেবা করেই উনি উনার অর্থনৈতিক লাভবানের দিকে না চেয়ে উনি মানুষের সেবা করে এবং জনগণকে সেবা দিতে চান। এটাই উনার মূল রনি, লক্ষ্য। অনেক এবং ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। কানাডায় আনন্দ উচ্ছ্বাস আর বর্ণিল আয়োজনে পর্দা নামলো ৮ম টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যালের। টরন্টো ফিল্ম ফোরামের আয়োজনে 2017 সাল থেকে প্রতি বছর এই চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। কানাডা থেকে লাইলা নুসরাতের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। কানাডার টরন্টোতে আনন্দ উচ্ছ্বাস আর বর্ণিল আয়োজনে পর্দা নামলো ৮ম টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যালের। টরন্টো ফিল্ম ফোরামের আয়োজনে 2017 সাল থেকে প্রতি বছর হয়ে আসছে এই চলচ্চিত্র উৎসব। 5 দিন ব্যাপী এই উৎসব প্রতিদিন বিকেল 6টা থেকে শুরু হয়ে চলেছে রাত 11টা পর্যন্ত। এবারের আসরটি উৎসর্গ করা হয় ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের জন্মশত বার্ষিকীতে। উদ্বোধন করেন ঋত্বিক ঘটকের ভাতিজি রিনা চক্রবর্তী, যিনি দীর্ঘ প্রায় 5 দশক যুক্তরাষ্ট্র ও কানাডার শিক্ষকতায় যুক্ত ছিলেন। টরন্টো ফিল্ম ফোরাম যেন তার ভিত্তি এটাই স্থাপন করছে, এবং অনেক ধন্যবাদ টরন্টো ফিল্ম ফোরামকে। স্বাগত বক্তব্য রাখেন টরন্টো ফিল্ম ফোরামের সাধারণ সম্পাদক ও উৎসবের সমন্বয়ক মনিস রফিক, আর সমাপনী বক্তব্য দেন টরন্টো ফিল্ম ফোরামের সভাপতি এবং এবারের উৎসবের পরিচালক এনায়েত করিম বাবুল। চলচ্চিত্র উৎসবে 26টি দেশের 44টি চলচ্চিত্র প্রদর্শিত হয়, আর জমা পড়েছিল 122টি দেশ থেকে প্রায় 4000 চলচ্চিত্র। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ধর্মীয় নিপীড়ন থেকে বাঁচতে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে যাওয়া সংখ্যালঘুদের জন্য বড় ছাড় দিল দেশটির সরকার। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে 2025 সালের ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 1 সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। এই আইনের অধীনে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান ধর্মাবলম্বীরা যারা ধর্মীয় নিপীড়নের কারণে 2024 সালের 31 ডিসেম্বরের মধ্যে ভারতে প্রবেশ করেছেন, তারা বৈধ পাসপোর্ট বা ভ্রমণ নথি ছাড়াই দেশটিতে অবস্থান করতে পারবেন। এমনকি যারা প্রথমে বৈধ কাগজপত্রে ভারতে গিয়েছিলেন কিন্তু মেয়াদ শেষ হয়ে গেছে, তারাও এই সুবিধার আওতায় থাকবেন। তাদের আর দেশে ফেরত পাঠানো হবে না। এতে দীর্ঘদিন ধরে নাগরিকত্ব নিয়ে অনিশ্চয়তায় থাকা সংখ্যালঘুরা স্বস্তি পাবেন বলে মনে করছে ভারত সরকার। রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ, চীন ও আসিয়ান দেশগুলোকে নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তাব করেছে আঞ্চলিক সংসদ সদস্যদের সংগঠন আসিয়ান পার্লামেন্টারিয়ানস ফর হিউম্যান রাইটস। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এই প্রস্তাব দেয় সংস্থাটির প্রতিনিধি দল। এপিএইচআর এর সহসভাপতি ও মালয়েশিয়ার সংসদের সাবেক সদস্য চার্লস সান্তিয়াগো বলেন, দুটি পদক্ষেপ জরুরি: রোহিঙ্গাদের জন্য আসিয়ানের নেতৃত্বাধীন তহবিল সংগ্রহ এবং বাংলাদেশ, চীন, আসিয়ানের একটি উচ্চ পর্যায়ের রাজনৈতিক শীর্ষ সম্মেলন। প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ানের সহযোগিতা কামনা করে বাংলাদেশকে সংস্থাটির অংশীদার করার আহ্বান পুনর্ব্যক্ত করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অস্ট্রেলিয়ার উদ্যোগে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সিডনির লাকেম্বা প্যারেডে অনুষ্ঠিত হয়েছে। বিএনপি অস্ট্রেলিয়ার সভাপতি মোসলেউদ্দিন হাওলাদার আরিফের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হাসানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। জাতীয় সঙ্গীত এবং দলীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্পেনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার স্পেনের গ্রাম বাংলা রেস্টুরেন্টের হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হেমায়েত খান। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন এবং সিনিয়র যুগ্ম সম্পাদক আবু জাফর রাসেল। প্রধান অতিথি ছিলেন স্পেন বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হোসেন মনু এবং প্রধান বক্তা ছিলেন সাবেক সহসভাপতি মাহবুবুর রহমান ঝন্টু। অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মূল্যবোধ ও জাতীয়তাবাদী চেতনার ভিত্তিতে
বিএনপি প্রতিষ্ঠা করেন, যা আজ এশিয়ার অন্যতম বৃহৎ জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হয়েছে। দেশের প্রতিটি ক্রান্তি লগ্নে এই দল জনগণের ভরসা হয়ে উঠেছে। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। আবুধাবির মুসাফফাস স্থানীয় একটি হোটেলে সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক কমিটির সদস্য মুসা আল মাহমুদ। যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন মুসাফফা বিএনপির নেতা মোর্শেদ ও কামাল। প্রধান অতিথি ছিলেন আমিরাত বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ শরাফত আলী এবং প্রধান বক্তা ছিলেন সদস্য সিরাজুল ইসলাম নওয়াব। সভায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় যে অবদান রেখেছেন তা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। ইতালির রোমে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে এই অনুষ্ঠানে বক্তারা বলেন, আগামী দিনে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে ধানের শীষে ভোট দেওয়ার বিকল্প নেই। মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় একটি রেস্টুরেন্টে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা হয়। সভাপতিত্ব করেন ইতালি বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান সালাম এবং সঞ্চালনা করেন শাহ মোহাম্মদ তৌহিদ কাদের। বক্তারা জানান, বিএনপি গণমানুষের দল, দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বরাবরই অগ্রণী ভূমিকা রেখেছে। বাংলাদেশের শ্রম অধিকার উন্নতির প্রশংসা করেছেন জাপানি সংসদ সদস্যরা। শ্রম বিষয়ক জাপানি সংসদীয় প্রতিনিধি দল বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলের নেতা, জাপানের কনস্টিটিউশনাল ডেমোক্রেটিক পার্টির সংসদ সদস্য কেন্টা ইজুমি বলেন, বাংলাদেশি কারখানার শ্রম পরিবেশ উন্নত হলেও এখনও আরও অগ্রগতির সুযোগ রয়েছে। তিনি জানান, ইপিজেডের ভেতর ও বাইরে কারখানা পরিদর্শনে ইতিবাচক অভিজ্ঞতা পেয়েছেন এবং জাপানি কোম্পানিগুলোকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানান। প্রধান উপদেষ্টা জাপানকে বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু আখ্যায়িত করে বলেন, শ্রম খাত সংস্কার অন্তর্বর্তী সরকারের প্রধান অগ্রাধিকার। এ সময় অধ্যাপক ইউনূস জাপানে ১ লাখ তরুণ পাঠানোর পরিকল্পনার কথাও তুলে ধরেন। অভিজ্ঞ কূটনীতিক ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হচ্ছেন। ইতোমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ঢাকায় তাদের রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে মনোনীত করেছে। সিনেটের অনুমোদনের পর এই দায়িত্ব পাবেন তিনি। হোয়াইট হাউসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ব্রেন্ট ক্রিস্টেনসেন আগেও ঢাকায় কাজ করেছেন। 2019 থেকে 2021 সাল পর্যন্ত তিনি মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সিলর পদে দায়িত্ব পালন করেন। কর্মজীবনের শুরুতেও কাজ করেছেন অধুনালুপ্ত পাকিস্তান ও বাংলাদেশ বিষয়ক কার্যালয়ে বাংলাদেশ কান্ট্রি অফিসার হিসেবে। ফলে বাংলাদেশ সম্পর্কে তার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। সিঙ্গাপুর যাওয়ার আগে মাত্র ৪,৫০০ টাকায় ব্র্যাকের প্রবাসী বন্ধু বীমা করেছিলেন টাঙ্গাইলের আশিক মিয়া। যক্ষ্মা ধরা পড়ায় দেশে ফিরে আসেন তিনি। প্রবাসী বন্ধু বীমা থেকে আগামী 6 মাস প্রতি মাসে 15,০০০ টাকা করে পাবেন আশিক মিয়া। বুধবার টাঙ্গাইলের বাসাইলে ব্র্যাকের স্থানীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে আশিকের হাতে বীমার অর্থ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের পক্ষ থেকে 4 জন বিদেশ ফেরতকে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে ব্যবসা প্রতিষ্ঠার জন্য 6.5 লাখ টাকার অর্থ সহায়তার চেক হস্তান্তর করা হয়। ব্র্যাক জানিয়েছে, প্রবাসীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্র্যাক ও গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের যৌথ উদ্যোগে প্রবাসী বন্ধু বীমা চালু করা হয়েছে। এই যে টাঙ্গাইলের আশিক মিয়া, তিনি কিন্তু ব্র্যাকের গার্ডিয়ানের একটা যৌথ একটা ইন্স্যুরেন্স করে গিয়েছিলেন। ইন্স্যুরেন্স আপনি দেখেন মাত্র 4,500 টাকা একটা ইন্স্যুরেন্স যদি আপনি করেন, তাহলে সে জানতেও না সে ইন্স্যুরেন্স করে গিয়েছে। আছে তাকে 90,000 টাকা দেওয়া হয়েছে। আগামী 6 মাস আপনি ধরেন প্রতি মাসে 15,000 টাকা করে সে পাবে। আমাদের প্রবাসীদের জন্যই আমরা এই বিমার সুবিধাটা নিয়ে এসেছিলাম। তো এই বিমা সুবিধার ভেতরে যেটা আছে যে একটা মানে ওভারঅল একটা সুরক্ষা দিবে আমাদের প্রবাসীদেরকে। সেটিও যদি নতুন করে উনি নতুন কোনো কার্যক্রমটা শুরু করতে চায় তার পাশে আমরা থাকবো। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটি থেকে একমাত্র বাংলাদেশি হিসেবে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন AKM কাজী ফখরুল মুঈদ অর্ণব। 2010 সালে যুক্তরাষ্ট্রে পড়াশোনা শুরু করে মিনেসোটা ডুলু থেকে ব্যাচেলর শেষ করেন অর্ণব। পরে বুয়েট থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স শেষ করে ফেরত যান আমেরিকায়।
2019 সালে ফুল ফান্ডেড পিএইচডি সুযোগ পেয়ে লুইজিয়ানা স্টেটে গবেষণায় যুক্ত হন তিনি। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার এই তরুণ জানিয়েছেন, ভবিষ্যতে দেশের সেবায় নিয়োজিত থাকতে চান এবং শিক্ষার্থীদের উচ্চশিক্ষার দিশা দেখাতে কাজ করবেন। আমি অবশ্যই খুবই খুশি এবং খুবই গর্বিত এই ব্যাপারে যে একজন বাংলাদেশি হয়ে আমি ফুললি ফান্ডেড পিএইচডি পজিশনে অফার পেয়ে আজকে আমি কমপ্লিট করেছি আমার পিএইচডি। আগামীতে লক্ষ্য আর কি আমি এমন কোনো প্রজেক্টে কাজ করতে চাই যেটা মানে বেটার ফর দ্য হোল হিউম্যান কাইন্ড। সর্বোচ্চ আদালতের আদেশে কাটল ডাকসু নির্বাচন নিয়ে অনিশ্চয়তা। নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। এদিকে শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত সময় পার করছে ডাকসু নির্বাচনের প্রার্থীরা। বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। বিভিন্ন দাবিতে ইসিতে করছেন অভিযোগও। ছাত্র দলের দাবি ভোট কেন্দ্র বাড়ানোর। আবার অনেকেই কিছু প্রার্থীকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ তুলেছেন ইসির বিরুদ্ধে। 9 সেপ্টেম্বরে ডাকসু নির্বাচন হতে আর কোনো বাধা রইল না। নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির জানান, সর্বোচ্চ আদালতের আদেশে প্রার্থিতায় আর কোনো বাধা রইল না শিবির সমর্থিত জিএস প্রার্থী SM ফরহাদের। ডাকসু নির্বাচনের উপর স্থগিতাদেশ দিয়েছিলেন, এটি অনারেবল জাজ ইন চেম্বার স্টে করে দিয়েছিলেন। আজকে বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট ডিভিশনের আদেশের উপর স্থগিতাদেশ দিয়েছেন এবং 30 অক্টোবর 2025 পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। এর অর্থ হলো এটা 9 সেপ্টেম্বর 2025-এ উৎসব মুখর পরিবেশে ডাকসু নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে আর কোথাও কোনো আইনি বাধা থাকলো না। সর্বোচ্চ আদালতের আদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছালে স্বাগত জানায় প্রার্থীরা। শিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কাহিম বলেন, জয় হয়েছে ডাকসুর। নির্বাচন বানচাল করার জন্য এখানে বিভিন্ন পক্ষ চেষ্টা করছে। তো এই ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যথেষ্ট সচেতন। যখন বানচাল করার চেষ্টা হয়েছিল শিক্ষার্থীরা রাস্তায় নেমে পড়েছিল এবং এখনও বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত আমরা দেখতে পাচ্ছি। এদিকে নবম দিনের প্রচারণায় নানা অভিযোগ নিয়ে বুধবার ইসিতে যান ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম। ডাকসু নির্বাচন 2025 সেটাকে সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করার জন্য আমরা নির্বাচন কমিশনের সাথে আমাদের যে আলোচনা সেটা আমরা তুলে ধরেছিলাম। বৃহৎ একটি রাজনৈতিক শক্তি নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে দাবি করেন বৈষম্য বিরোধী ছাত্র সংসদ ও সমন্বিত শিক্ষার্থী সংসদ। আমরা প্রত্যাশা করি যে ডাকসু নির্বাচনের আগে আর কোনো বিচারিক প্রক্রিয়া হোক বা অন্য কোনো প্রক্রিয়ায় কোনো বাধা আসবে না। তবে সুষ্ঠু নির্বাচন করতে সিসি ক্যামেরা স্থাপন সহ নানা উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। সেই দাবিগুলো আমরা নিয়েছি। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কোয়াবের বহুল প্রতীক্ষিত নির্বাচন আজ। তবে এবার ভোট হবে কেবল সভাপতি পদের জন্য। দেশ এবং বিদেশে থাকা 215 জন ভোটার অনলাইন অথবা অফলাইনে ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য নাসির আহমেদ। আর ভোটের আগে অ্যাডহক কমিটির সদস্য মিনহাজুল আবেদিন নান্নুর প্রত্যাশা, সবার অংশগ্রহণে একটা ভালো সংগঠন হিসেবে গড়ে উঠবে কোয়াব। ক্রিকেটারদের ভালো মন্দ দেখভালের জন্য 2004 সালে গঠিত হয় ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব। এরপর থেকে নির্বাচন ছাড়াই বিনা প্রতিদ্বন্দ্বিতায় কমিটি হয়েছে। এবার কোয়াবের বহুল প্রতীক্ষিত নির্বাচন হতে যাচ্ছে। যদিও 11টি পদের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছে 10 জন। এখন শুধুই লড়াইটা হবে সভাপতি পদের জন্য, যেখানে সাবেক ক্রিকেটার সেলিম শাহেদের সঙ্গে লড়ছেন বর্তমান খেলোয়াড় মোহাম্মদ মিঠুন। ভোটাররা ভোট দিতে পারবেন অনলাইন ও অফলাইনে। HR সফট নামে একটা থার্ড পার্টি কোম্পানি এই কাজটা করতেছেন এবং ওরা ঢাকা ক্লাব, চিটাগাং ক্লাব, এই সমস্ত ক্লাব সুপ্রিম কোর্ট টোর্ট এগুলো করে অভ্যাস আছে। সুতরাং আপনি কেউ যদি অনলাইনে একবার কাস্ট করে ফেলে তার নাম সাথে সাথে এখান থেকে কেটে যাবে, সে আর ফিজিক্যালি এখানে এসে দিতে পারবে না। নির্বাচনের আগে সব প্রস্তুতি শেষ। একাডেমি ভবনে হবে ভোট গ্রহণ। কোয়াবের নির্বাচনে 215 জন ভোটারের মধ্যে সাকিব আল হাসানের জায়গা হয়নি, কারণ তিনি ভোটার তালিকায় নিবন্ধন করেননি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য নাসির আহমেদ। ভোটার লিস্টে নাম আছে, এটা তো 215 জনের মধ্যে যে লিস্টটা দেওয়া হয়েছে ওই লিস্টের ওনারা দিতে পারে। কোয়াবের অ্যাডহক কমিটির সদস্য মিনহাজুল আবেদিন নান্নু নির্বাচনকে দেখছেন ক্রিকেটারদের মেলবন্ধনের এক মঞ্চ হিসেবে।
সবচেয়ে বড় জিনিস সবাই একসাথে একটা জায়গায় একটা প্ল্যাটফর্মে আসবো, সবার সাথে সবার দেখা হবে, ফরমার প্লেয়ার এবং কারেন্ট প্লেয়ার, এটাই সবচেয়ে বড় পাওয়া। এবং অনেকে তো ইলেক্টেড হয়ে গেছে অলরেডি। তো সব কিছু মিলে আমি বলবো যে সবার সম্মিলিতভাবে একটা ভালো একটা অর্গানাইজেশন হিসাবে গড়ে উঠবে। বৃহস্পতিবার কোয়াবের নির্বাচনের আগে বসবে এজিএম, এরপর বেলা 3টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল 5টা পর্যন্ত চলবে। জিহাদ আল হাসান, নিউজ 24, ঢাকা। এশিয়ান কাপ বাছাইয়ের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে নেপাল গেল বাংলাদেশ ফুটবল দল। তবে ফ্লাইট জটিলতার কারণে প্রায় 6 ঘন্টা হযরত শাহজালাল বিমানবন্দরে অপেক্ষা করতে হয় তপু জামালদের। ম্যানেজার আমের খানিকটা ক্ষোভ ঝেড়েছেন বিমান বাংলাদেশের ব্যবস্থাপনা নিয়ে। নিয়ম অনুযায়ী ফ্লাইট ছাড়ার 3 ঘন্টা আগে এয়ারপোর্টে যেতে হয় যাত্রীদের। জাতীয় দলের ফুটবলাররা তা মেনেছেন ঠিকঠাক, তবে বিমান বাংলাদেশের যে ফ্লাইট দুইটাই ছাড়ার কথা তা ছেড়েছে সন্ধ্যা 7:45 মাঝের প্রায় 6 ঘন্টা অপেক্ষার জন্য বিমান কর্তৃপক্ষের কাছে একটি লাউঞ্জের ব্যবস্থা করার অনুরোধ করলেও তারা সহযোগিতা করেননি লাল সবুজের প্রতিনিধিদের। পরে বাফুফের অনুরোধে একটি প্রাইভেট ব্যাংক তাদের লাউঞ্জ খালি করে দেয় বাংলাদেশ দলের জন্য। টেকনিক্যাল প্রবলেমের পরে পরবর্তীতে যখন ফ্লাইটে শুনলাম যে একটা লং টাইম, 6 ঘন্টার মধ্যে আমরা চাচ্ছিলাম যে রেস্ট নেওয়ার জন্য একটা লাউঞ্জ বা কোনো কিছু হলে সেই ক্ষেত্রে প্লেয়াররা একটু রেস্ট নিতে পারত। তো সেক্ষেত্রে ওনারা যেভাবে ভূমিকা রেখেছে, হয়তো ওনারা যে জায়গাটা পাচ্ছে সেই অনুযায়ী সেটা করেছিল, কিন্তু আমরা আসলে ইউসিবির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেশ ছাড়ার আগে অধিনায়ক জামাল ভুঁইয়া জানান নেপালের সাথে দুটি ম্যাচই জিততে চান তারা। জয় সম্ভব ভাই, এটা আমার নিজে বিশ্বাস করি জয় সম্ভব। আমি গতকাল হামজার সাথে আলাপ করছি, তো হামজা একটা স্মল ইনজুরি পাইছে, বাট উনি আমাকে বলছে এটা নট সিরিয়াস, বাট হংকংয়ের সাথে উনি আসবে। হংকং ম্যাচের আগে নিজেদের সব ভুল শুধরে দারুণ প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ। It's going to be very good challenge and very good preparation from Hong Kong, which is the main objective. Yeah, very positive about the camp we have done. It's true that we have been a bit tight to prepare the full group in the last days, but we are ready. এদিকে এএফসি ও ফিফা কাঠমান্ডুর দর্শক রঙ্গশালা স্টেডিয়ামের উপর নিষেধাজ্ঞা দেয় বাংলাদেশ ও নেপালের ম্যাচ মাঠে গিয়ে দেখবে না স্থানীয় দর্শকরা, এমনটাই খবর ছেপেছে কাঠমান্ডু পোস্ট। সুখন সরকার, নিউজ 24, ঢাকা। দর্শক, আর এই ছিল নিউজ 24 প্রবাসের সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।